ডিসি পদ পাওয়া না পাওয়া নিয়ে এক ধরনের মারামারি হাতাহাতির মতো ঘটনা ঘটেছে। তাছাড়া প্রশাসনে এক ধরনের স্থবিরতা, বিশৃঙ্খলার পাশাপাশি এক ধরনের স্থবিরতাও বিরাজ করছে। মনে হচ্ছে যে এই যে বিপ্লবী সরকারকে সহায়তা করার ব্যাপারে বা তাদের কার্যক্রম এগিয়ে নেওয়ার ব্যাপারে কারো কারোর মধ্যে হয়তো অনীহাও আছে কিনা। অতীতে আমরা দেখতাম যে একজন প্রশাসনের একজন কর্মকর্তা সে সবার আগে বলতো আমরা ছাত্রলীগ করা ছেড়ে আমরা আওয়ামী লীগ করি, আমরা আওয়ামী লীগের প্রত্যেকটা কর্মকাণ্ডে যাই। এখন একটা ট্রেন্ড তৈরি হয়েছে, সেটা হচ্ছে কে ছাত্র দল করেছে অতীতে, কে আওয়ামী লীগের বিরুদ্ধে কি করেছে সেটির একটা প্রতিযোগিতা। স্বাভাবিকভাবেই একটা দ্বন্দ্ব তৈরি হয়েছে, একটা বিশৃঙ্খলা তৈরি হয়েছে। সচিবরা এখন এই সরকারকে সহযোগিতা করতে চাইলেও যেহেতু পতিত সরকারের দোসর ছিল তারা, স্বাভাবিকভাবেই তারা চাইলেই অনেক কিছু এখন করতে পারছেন না। স্বাভাবিকভাবে এখন একটা বিশৃঙ্খলা রয়েছে প্রত্যেকটা সেক্টরই, প্রত্যেকটা ডিপার্টমেন্টই, প্রত্যেকটা মন্ত্রণালয়ে। সেগুলো ওভারকাম করতে হয়তো একটু সময় লাগবে। এটা আসলে দীর্ঘদিনের জঞ্জাল। দুর্নীতির সঙ্গে যারা জড়িত তারা কিন্তু ওই চেয়ারে এখনো বসে আছে। আপনি কতজনকে সরাবেন এবং কতজনকে আপনি চেঞ্জ করে আরেকজনকে নিয়ে আসবেন, এটি তো দীর্ঘ প্রক্রিয়ার একটা বিষয়, সময় সাপেক্ষ। স্বাভাবিকভাবেই কিছু জায়গায় মানুষকে নাজেহাল করা, মানুষকে দুর্ভোগে ফেলানো, এরকম কিছু উদ্দেশ্যপ্রণোদিত কর্মকর্তা কিন্তু এখনো রয়ে গেছে, যে কারণে লোডশেডিংটা হচ্ছে। এবং জ্বালানি উপদেষ্টা কিন্তু ইতিমধ্যেই বলেছেন যে যেখানেই হাত দিচ্ছি সেখানেই দুর্নীতি, এবং গত 15 বছরে সবচেয়ে ভয়াবহ দুর্নীতি হয়েছে এই সেক্টরটিতে। প্রিয় দর্শক, স্বাগত জানাই খবরের পেছনের খবর অনুষ্ঠানে। আপনারা দেখছেন যে বেশ কিছুদিন যাবৎ প্রশাসনে এক ধরনের বিশৃঙ্খল পরিস্থিতি চলছে। কয়েকদিন আগে দেখলাম ডিসি পদ পাওয়া না পাওয়া নিয়ে এক ধরনের মারামারি হাতাহাতির মতো ঘটনা ঘটেছে। এছাড়া পেট্রো বাংলায় এর মধ্যে একটা ঘটনা ঘটেছে। তাছাড়া প্রশাসনে এক ধরনের স্থবিরতা, বিশৃঙ্খলার পাশাপাশি এক ধরনের স্থবিরতাও বিরাজ করছে। মনে হচ্ছে যে এই যে বিপ্লবী সরকারকে সহায়তা করার ব্যাপারে বা তাদের কার্যক্রম এগিয়ে নেওয়ার ব্যাপারে কারো কারোর মধ্যে হয়তো অনীহাও আছে কিনা, এসব বিষয় নিয়ে আমরা কথা বলবো। আমাদের সাথে আছেন আজকে বাংলা ভিশনের সিনিয়র রিপোর্টার মহিবুল্লাহ মহিব, আপনাকে স্বাগত জানাই। ধন্যবাদ আপনাকে। আচ্ছা মহিবুল্লাহ, আপনি তো নিয়মিত সচিবালয়ে যাচ্ছেন, উপদেষ্টাদের কার্যক্রম এবং সচিবদের কার্যক্রম কভার করছেন। তো আমরা দেখছি প্রশাসন যেন খুবই ধীর গতিতে চলছে, মানে গতি নাই, কাজে গতি নাই। এই পরিস্থিতি কেন? ধন্যবাদ আপনাকে। আসলে গত 15 বছরে প্রশাসনকে যেভাবে দলীয়করণ করা হয়েছে, আপনি খেয়াল করেছেন নিশ্চয়ই, এর আগে প্রশাসনে যারা কাজ করেছে তারা কে কার আগে রাজনৈতিক প্রোগ্রামে অংশগ্রহণ করবে, এটার একটা প্রতিযোগিতা ছিল। আমরা দেখেছি যে অনেক ডিসিদেরকে, অনেক এসপিদেরকে, অনেক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে দলীয় স্লোগান দিতেও দেখেছি। তো এটি কিন্তু একটা অপরিহার্য একটা পরিণতি ছিল যে গত 15 বছরে যে দলীয়করণটা হয়েছে, সেই দলীয়করণের পরে যে 5 তারিখের একটা অভ্যুত্থান, ছাত্র জনতার আন্দোলনের প্রেক্ষিতে একটা সরকারের চলে যাওয়া, পালিয়ে যাওয়া এক অর্থে, সেই পালিয়ে যাওয়ার পরে যে এটি হবে, এটি কিন্তু সবাই অস্বাভাবিক ছিল না। অনেকেই এটাকে অস্বাভাবিক বলতে চান, তো আমার কাছে মনে হচ্ছে যে এটা খুব একটা অস্বাভাবিক না। এবং এটি যে হচ্ছে প্রত্যেকটা সেক্টরে এখন যেটির প্রতিযোগিতা, যে অতীতে যারা রাজনৈতিক কর্মকাণ্ড সবচেয়ে বেশি করেছে এবং নিজেকে জাহির করার জন্য দলীয় ট্যাগ লাগিয়ে যারা কাজ করার চেষ্টা করছে, অতীতে আমরা দেখতাম যে একজন প্রশাসনের একজন কর্মকর্তা সে সবার আগে বলতো আমরা ছাত্রলীগ করা ছেড়ে আমরা আওয়ামী লীগ করি, আমরা আওয়ামী লীগের প্রত্যেকটা কর্মকাণ্ডে যাই। এখন একটা ট্রেন্ড তৈরি হয়েছে, সেটা হচ্ছে কে ছাত্র দল করেছে অতীতে, কে আওয়ামী লীগের বিরুদ্ধে কি করেছে সেটির একটা প্রতিযোগিতা। স্বাভাবিকভাবেই একটা দ্বন্দ্ব তৈরি হয়েছে, একটা বিশৃঙ্খলা তৈরি হয়েছে। একজন যখন একজনকে পদায়ন করা হয় বা পদোন্নতি দেওয়া হয়, আরেকজন এসে বলছে সে তো শেখ মুজিবের মাজারে শ্রদ্ধা জানাতে গিয়েছে, সে তো রাজনৈতিক কর্মসূচিতে অংশগ্রহণ করেছে। এই যে পাল্টাপাল্টি অবস্থান, এই অবস্থানের কারণেই মূলত এই বিশৃঙ্খলাটা। স্বাভাবিক কারণেই সাধারণ মানুষ যারা সেবা গ্রহীতা তারা কিন্তু ক্ষতিগ্রস্ত হচ্ছে। আপনি সচিবালয় নয়, শুধু প্রত্যেকটা প্রশাসনিক যেসব অফিসগুলো রয়েছে সেখানে গেলে দেখবেন যে একটা স্থবিরতা রয়েছে, তারা ঠিকমতো সেবা পাচ্ছে না, ঠিকমতো মানুষ যেই কাঙ্ক্ষিত সেবা নিতে যাচ্ছে তারা গিয়ে দেখছে সেই টেবিলটি খালি পড়ে আছে। তো এই যে একটা মানে আমি মনে করব যে উদ্দেশ্য প্রণোদিত একটা প্রতিযোগিতা, যে আগে জাহির করতো নিজেকে আওয়ামী লীগ, এখন জাহির করতে চাইছে বিএনপি বা ছাত্রদল।
এইটার কারণেই মূলত আমরা এই স্থবিরতাটা দেখছি এবং বিশৃঙ্খলাটা দেখছি, এবং যেটির একটি বড় উদাহরণ হচ্ছে গতকাল অর্থাৎ মঙ্গলবার সচিবালয়ে ডিসি পদায়নের ব্যাপারে এবং পোস্টিংয়ের ব্যাপারে একটা হাতাহাতির ঘটনা ঘটেছে, এবং সচিবালয়ের মতো একটা স্পর্শকাতর জায়গায় ডিসিদেরকে বলা হয় একটা জেলার প্রশাসক, যারা একটা পর্যায়ে গিয়ে রাষ্ট্রের নীতি নির্ধারণের কাজ করে সচিব হয়ে বা সিনিয়র সচিব হয়ে, তাদের মধ্যে যখন হাতাহাতির ঘটনা ঘটে সচিবালয়ের মতো একটা স্পর্শকাতর জায়গায়, স্বাভাবিকভাবেই এটি অনুমান করতে অসুবিধা হওয়ার কথা না যে আমাদের প্রশাসনের বর্তমান অবস্থা কী। তো তারপরেও নতুন সরকার অর্থাৎ অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ার পরে তারা চেষ্টা করছে যে এই বিশৃঙ্খলা কিভাবে খুব কমিয়ে নিয়ে আনা যায় এবং জনসেবায় এইসব প্রশাসনিক কর্মকর্তাদেরকে কত দ্রুত নিয়োজিত করা যায়, সেটির জন্য কিন্তু প্রচেষ্টার কোনো কমতি নেই উপদেষ্টাদের মধ্যে, যেটা আমরা সবসময় দেখি। আচ্ছা, এক্ষেত্রে কি এটাও আছে যে যারা পদবঞ্চিত এতদিন ছিল বা বিভিন্নভাবে বঞ্চিত ছিল, তাদের মধ্যে ইন্টারনাল একটা কম্পিটিশনও তো আছে যে আমি ভালো পদ পাবো কিনা, ও আমার চেয়ে ভালো পেয়ে যাচ্ছে কিনা পদায়ন, এরকম কম্পিটিশন? এটা তো আছেই, নিঃসন্দেহে এটা আছে, কিন্তু তার চেয়ে বড় কথা হচ্ছে আমি একটা গতকালের উদাহরণ আপনাকে যদি দেই, পেট্রো বাংলা হচ্ছে জ্বালানি মন্ত্রণালয়ের একটা গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান। এই পেট্রো বাংলার অধীনে অনেকগুলো কোম্পানি রয়েছে, তার মধ্যে যেমন তিতাস, আমাদের যে গ্যাসের ব্যবস্থাপনাটা যারা করে থাকেন, এই তিতাসে নতুন করে একজন এমডিকে নিয়োগ দেওয়া হয়েছে, যার নাম হচ্ছে শাহনেওয়াজ পারভেজ। তো উনি অফিস করতে গিয়ে সেখানকার প্রশাসনিক যারা কর্মকর্তা রয়েছেন তাদের প্রবল আপত্তির মুখে উনি কিন্তু সেই অফিস ত্যাগ করতে বাধ্য হয়েছেন। এর কারণটা কি? কারণ হচ্ছে অতীতে তিনি যখন চাকরি করেছেন, আমরা যেটা জেনেছি উনি সৎ অফিসার, এর নিয়ে কারো কনফিউশন নেই এবং কারো কোনো বিতর্কও নেই, কিন্তু তার যেখানে বিতর্ক সেটা হচ্ছে তার একটা দলীয় একটা ট্যাগ রয়েছে। ট্যাগটা কীরকম, যে সে অতীতে পলিটিক্যাল যেসব কর্মসূচি ছিল সেখানে সে গিয়েছে, যেটি আসলে সরকারি চাকরি বিধিতে একেবারেই, যেটি আওয়ামী লীগের, হ্যাঁ আওয়ামী লীগের, এমনকি বিভিন্ন জায়গায় তার ছবি, সেই ছবিগুলো নিয়ে মূলত যারা বিশেষ করে এনটি আওয়ামী লীগ তাদের আপত্তি, যে একজন চিহ্নিত স্বৈরশাসকের দোসর, যিনি অতীতে নিজে উইলিংলি গিয়ে এইসব রাজনৈতিক কর্মকাণ্ডে গিয়েছেন, তো তাকে আমরা অফিস করতে দিতে পারি না। তাহলে ৫ তারিখে যে গণ অভ্যুত্থান হয়েছে ছাত্র জনতার জীবনের বিনিময়ে, ছাত্র জনতার রক্তের বিনিময়ে, সেটিকে অপমান করা হবে। তো তাদের দাবিও আমার কাছে মনে হয়েছে অনেকটা যৌক্তিক, কারণ একজন সরকারি কর্মকর্তা বা কর্মচারী তিনি কেন একটা সরাসরি রাজনৈতিক প্রোগ্রামে যাবেন বা সেখানে গিয়ে নিজেকে সমর্পণ করবেন? হ্যাঁ, তো আমরা এটি নিয়ে সেই পেট্রো বাংলার যিনি চেয়ারম্যান দেবেন্দ্রনাথ সরকার, ওনার সঙ্গে আমরা কথা বলেছিলাম। উনিও বলেছেন যে সরকারের পক্ষ থেকে আসলে তাকে দেয়া হয়েছে। আসলে সত্যি কথা বলতে কি, যে কাকে দিবে এরকম একটা গুরুত্বপূর্ণ পদে, এরকম স্বচ্ছ লোকই খুঁজে পাওয়া যাচ্ছে না। আপনি একটু আগে আমরা শুনছিলাম যে পুলিশের আইজিপি কে হবেন, এটি কিন্তু খুঁজতে অনেক সময় লেগেছে। কাকে এখানে দিবেন? কারণ গত ১৫ বছরে কেউ বাধ্য হয়ে রাজনৈতিক কর্মসূচিতে গিয়েছে, রাজনৈতিক বক্তব্য দিয়েছে, আর কেউ হচ্ছে উইলিংলি গিয়েছে। তো যারাই গিয়েছে তারাই কিন্তু আসলে বিতর্কিত, এবং এইরকম স্বচ্ছ ইমেজের, যার গায়ে কোনো রাজনৈতিক তকমা লাগেনি, এরকম লোক খুঁজে পাওয়া কিন্তু খুব মুশকিল। যে কারণে আমরা দেখলাম যে তিতাসের কর্মকর্তা কর্মচারীরা তারা পেট্রো বাংলায় গিয়ে ভাঙচুর করেছে সেখানে, এমনকি পেট্রো বাংলার যিনি চেয়ারম্যান তাকেও তোপের মুখে পড়তে হয়েছে, এবং উনি একটা পর্যায়ে গিয়ে ওনার আত্মরক্ষার জন্য ওনার কিছু লাঠিয়াল দিয়ে আক্রমণ করেছে তিতাসের কর্মকর্তা কর্মচারীদের উপরে। তো সব মিলিয়ে ১৫ বছরে যে এই যে প্রশাসনিক প্রত্যেকটি জায়গায়, স্পর্শকাতর জায়গাগুলিতে যে দলীয়করণ হয়েছে, সেই দলীয়করণের কিন্তু প্রতিফলন এই মারামারি, এই বিশৃঙ্খলা, এই তিতাস এবং পেট্রো বাংলার মতো স্পর্শকাতর জায়গায়ও কিন্তু আমরা সেটি দেখেছি। আচ্ছা, আপনি একটু আগে বলছিলেন যে উপদেষ্টাদের আগ্রহ বা ওনাদের আন্তরিকতার কোনো ঘাটতি নাই, কমতি নাই, কিন্তু ওনারা তো কাজ করতে পারবেন না, কাজ তো করেন মূলত আমলারা, সচিবরা এবং উপসচিব, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি, ওনাদের নেতৃত্বে মূলত সরকার চলে। তো ওনাদের মধ্যে সেই আন্তরিকতাটা কি দেখা যাচ্ছে? মানে আপনি কি দেখছেন? না, দেখেন, গত ১৫ বছরে যারা মন্ত্রণালয়ের গুরুত্বপূর্ণ পদগুলো দখল করেছিল, তারা কিন্তু স্বাভাবিকভাবেই
এই সরকারের আওয়ামী লীগ সরকারের পতনের পরে এবং শেখ হাসিনার পলায়নের পরে তারা যে এই সরকারকে খুব সহযোগিতা করতে আগ্রহী, বিষয়টা কিন্তু এরকম না। কেউ কেউ করছেন বাধ্য হয়ে, কারণ আর তাকে সরিয়ে দিয়ে ওই জায়গাটায় যে আরেকজনকে নিয়ে আসবে, যেটি একটু আগেই আমি বললাম, সেই ধরনের লোক কিন্তু তৈরি হয় নাই গত 15 বছরে। হয়তো একজন মানুষ যাকে প্রমোশন দেওয়া হয় নাই, বঞ্চিত ছিল, তাকে 3-4টা প্রমোশন ডিঙিয়ে তাকে যদি সিনিয়র সচিব করে দেয়া হয়, তাহলে তার পক্ষে কি একটা মন্ত্রণালয় চালানো সম্ভব? এটা তো একটা অভিজ্ঞতার বিষয়। অনেকগুলো ধাপ অতিক্রম করে একজন অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি থেকে জয়েন্ট সেক্রেটারি, তারপরে অ্যাডিশনাল সেক্রেটারি, তারপরে হচ্ছে সেক্রেটারি, তারপরে সিনিয়র সচিব হয়। এই অভিজ্ঞতাগুলো যার না থাকে, তাকে যদি আপনি একসাথে 3টা প্রমোশন ডিঙিয়ে যদি আপনি যে কাজের মধ্যে নাই, সে তো কন্টিনিউশনই বুঝবে না। তো বাধ্য হয়ে কিন্তু অনেকগুলো মন্ত্রণালয়ের সচিব কিন্তু এখনো রয়ে গেছেন। রয়ে গেলেও তারা কিন্তু তোপের মুখেই আছেন এই কারণে যে তারা যে সরকারের স্বৈর শাসকের দোসর হয়ে এতদিন কাজ করেছেন, সেই ক্ষোভগুলো কিন্তু কর্মকর্তা কর্মচারীদের মধ্যে রয়ে গেছে, তার অধীনস্থ যারা তাদের মধ্যে। এই ক্ষোভগুলো ওভারকাম করে তার কাজ করতে কিন্তু বেগ পেতে হচ্ছে। যদিও তিনি হয়তো সদিচ্ছা আছে যে না, এখন সরকারকে আমি সহযোগিতা করতে চাই, কিন্তু পদবঞ্চিত যারা নানানভাবে অন্যায়ের শিকার হয়েছে ওই সচিবের হাত দিয়েই, তারা তো স্বাভাবিকভাবে তাকে সহজভাবে নিচ্ছে না। যে কারণে সচিবরা এখন এই সরকারকে সহযোগিতা করতে চাইলেও, যেহেতু পতিত সরকারের দোসর ছিল তারা, স্বাভাবিকভাবেই তারা চাইলেই অনেক কিছু এখন করতে পারছেন না। স্বাভাবিকভাবে এখন একটা বিশৃঙ্খলা রয়েছে প্রত্যেকটা সেক্টরই, প্রত্যেকটা ডিপার্টমেন্টই, প্রত্যেকটা মন্ত্রণালয়ে। সেগুলো ওভারকাম করতে হয়তো একটু সময় লাগবে। এটা আসলে দীর্ঘদিনের জঞ্জাল। এই জঞ্জাল খুব একদিনেই যে শেষ হয়ে যাবে এটি মনে করার আমি ব্যক্তিগতভাবে অন্তত মনে করছি। আসলেই তো, কারণ হচ্ছে এই যে সরকার আসছে ডক্টর ইউনূসের নেতৃত্বে, তাদের তো কোনো হোমওয়ার্ক নাই, তাদের তো কোনো প্রস্তুতি ছিল না যে তারা হঠাৎ করে সরকার গঠন করেছে, তারা চেনে না, জানে না, পূর্ব অভিজ্ঞতাও অনেকের নাই। তো আসলে এটা তো আসলে জটিল পরিস্থিতি। শেষ করার আগে আপনাকে জানতে চাই, সরকারের তো অনেকগুলো মন্ত্রণালয় এবং বিভাগ আছে, আপনি রেগুলার যেহেতু সচিবালয়ে যাতায়াত করেন, তুলনামূলকভাবে 2-1টা মন্ত্রণালয় বা বিভাগের নাম কি আপনি বলতে পারবেন যারা কিছুটা স্থবিরতা কাটাই উঠতে পেরেছে? চেষ্টা করছে। 1 মাসে আসলে স্থবিরতা কাটিয়ে ওঠা আসলেই সম্ভব না, এটা আপনি নিশ্চয়ই জানেন। এটি হয়তো আরও কিছুদিন সময় লাগবে। তবে আপনাকে সুনির্দিষ্টভাবে, যেমন আমি যদি বলতে চাই, বিচার বিভাগ, এটি উপদেষ্টার দায়িত্বে রয়েছেন ডক্টর আসিফ নজরুল, অত্যন্ত অভিজ্ঞতা সম্পন্ন একজন মানুষ, এবং ওনার শত শত স্টুডেন্ট আছে যারা বিচারালয়ের দায়িত্বে রয়েছেন, বিশেষ করে জেলা লেভেলের যেসব কোর্ট রয়েছে সেখান থেকে শুরু করে সর্বক্ষেত্রে। এই জায়গাটায় অনেকটাই ওভারকাম করে আসছে, হয়তো আরও কিছুদিন সময় লাগবে। আরেকটি হচ্ছে শিক্ষা মন্ত্রণালয়ের যিনি দায়িত্বে রয়েছেন শিক্ষা উপদেষ্টা, ওয়াহিদুদ্দিন মাহমুদ চমৎকার কাজ করছেন। বিশেষ করে আপনি নিশ্চয়ই জানেন যে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে কিন্তু ব্যাপক বিশৃঙ্খলা ছিল। শিক্ষা প্রতিষ্ঠানে সে কোন দল করেছে তার চেয়েও বড় প্রশ্ন হচ্ছে যে আওয়ামী লীগ আমলে কে হেডমাস্টারগিরি করেছে, হেডমাস্টার বা প্রিন্সিপালগিরি করেছে, তাদেরকে কিন্তু ধরা হচ্ছে, তাদেরকেই পদত্যাগে বাধ্য করা হচ্ছে। তো উনি স্পষ্ট নির্দেশনা দিয়েছেন যে এই পদত্যাগগুলো গ্রহণ করা হবে না, গ্রহণযোগ্য হবে না। সুনির্দিষ্টভাবে যদি কারো বিরুদ্ধে অভিযোগ থাকে, সেই অভিযোগগুলো কিন্তু নেওয়া হচ্ছে মন্ত্রণালয় এবং একই সঙ্গে শিক্ষা অধিদপ্তরে, এবং প্রত্যেকটা শিক্ষা অফিসে কিন্তু এই নির্দেশনাই দেওয়া হয়েছে। যদি কেউ করাপশনের সঙ্গে জড়িত থাকে বা আরও কোনো অন্যায়ের সঙ্গে জড়িত থাকে, সেটা আইনগত প্রক্রিয়ায় তাকে বরখাস্ত করা হবে, এটি সুনির্দিষ্টভাবে বলা হয়েছে। এবং এই কারণে আপনি নিশ্চয়ই দেখেছেন যে যেসব শিক্ষকদেরকে জোর করে পদত্যাগ করতে বাধ্য করা হয়েছিল, সেই শিক্ষকদেরকেই কিন্তু ফুলের মালা দিয়ে আবার বরণ করে নিচ্ছে শিক্ষার্থীরা। এটি অভূতপূর্ব আমার কাছে লেগেছে। কোথাও কোথাও আমরা দেখেছি শিক্ষার্থীরা পায়ে জড়িয়ে শিক্ষকদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছে যে তারা এই যে পদত্যাগে বাধ্য করেছিল এটা ভুল হয়েছিল। এ ধরনের আমরা শিক্ষকরাও দেখেছি, আপ্লুত হতে দেখেছি। সেই ভিডিও দেখলে আপনারও নিশ্চয়ই আপনিও আপ্লুত হবেন যে একজন শিক্ষক এই শিক্ষার্থীদের ভালোবাসায়, কিছুক্ষণ আগে যেই শিক্ষার্থীরা ছিল কিনা হয়তো কিছু বহিরাগত ঢুকে এই সময়টাতে সুযোগ নেওয়ার চেষ্টা করেছে, এবং সেই অপমানিত হয়ে সেই শিক্ষক যখন আবার ফুলের মালা নিয়ে শিক্ষা প্রতিষ্ঠানে ঢুকেছে, সেটি নিশ্চয়ই তার জন্য অনেক বড় পাওয়ার এবং অনেক বড় সম্মানেরও। তো এভাবে করে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে আস্তে আস্তে কিন্তু শৃঙ্খলা ফিরে আসতে শুরু করেছে। এরকম কিছু মন্ত্রণালয় আছে যারা সর্বাত্মকভাবেই শৃঙ্খলা ফিরে আনার চেষ্টা করছে। তবে আমরা
সবচেয়ে বেশি বিশৃঙ্খলা আমরা দেখছি পুলিশ প্রশাসনে, অর্থাৎ স্বরাষ্ট্র মন্ত্রণালয়। হ্যাঁ, এখন পর্যন্ত ওই অর্থে শৃঙ্খলা কিন্তু ফিরে আসেনি। আপনি থানাগুলো এখন পর্যন্ত অ্যাক্টিভ হয়ে ওঠেনি। এটার অনেকগুলো কারণও আছে। বেশিরভাগ থানায় বসার মতো জায়গা নেই পুলিশের, এবং একটা মানুষ বিপদে পড়লে জিডি করতে গেলেও কিন্তু সেই জিডিটা যথাযথভাবে করতে পারছে না। আত্মরক্ষার জন্য মানুষ 999-এ ফোন দিলে পুলিশ চলে আসতো। পুলিশের অনেক কর্মকাণ্ড নিয়ে অনেক বিতর্ক রয়েছে, সেটা নিঃসন্দেহে। আবার এই 999-এর কিন্তু একটা সুফল জনগণ পাচ্ছিল, হ্যাঁ, সেটি কিন্তু এখন অ্যাক্টিভ নেই। পুলিশ গিয়ে জনগণের পাশে এখনো দাঁড়ানোর যে প্রবণতা, সেটি কিন্তু এখনো তৈরি হয়নি। তো এরকম কিছু মন্ত্রণালয়, সেগুলো হয়তো পুলিশ বাহিনীর যে এটা নিঃসন্দেহে একটা অবধারিত ফল আমি মনে করি, যে দীর্ঘদিনের যে পুলিশের অনিয়ম, দুর্নীতি, স্বেচ্ছাচারিতা এবং মানুষের উপর জুলুম, অন্যায়, সেটির একটা বিস্ফোরণ ঘটেছে কিন্তু 5 তারিখে। তো এই পুলিশ বাহিনী ঢেলে সাজাতে আমি মনে করি আরও কিছুদিন সময় লাগবে, এবং জনগণকে এটা মেনে নেওয়া ছাড়া বিকল্প আমি আসলে কিছু দেখছি না। আচ্ছা, ইদানিং বিদ্যুৎ জ্বালানি সেক্টরে বোধহয় একটা বিশৃঙ্খলা চলছে। আমরা দেখছি যে আসলে ঘন ঘন লোডশেডিং টেডিং বেড়ে গেছে। এটার কারণটা কি, আপনার কোনো ধারণা আছে? এই তো বললাম যে আসলে প্রত্যেকটা সেক্টরেই তো কিছু মানুষ আছে এই সরকারকে অসহযোগিতা করতে চায়, সেটা কেউ প্রকাশ্যে কেউ অপ্রকাশ্যে, সেই লোকগুলো তো রয়ে গেছে। এবং দলীয়করণের যে একটা ফল, সেটি তো থাকবেই, এই প্রচেষ্টাটা অব্যাহত থাকবে। আমি আবারও পেট্রোবাংলার চেয়ারম্যানের কথাই যদি বলি, যে গত 15 বছরে তিতাস যে অবৈধ লাইন দিয়েছে, বিশেষ করে সাবেক জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপুর এলাকায় কয়েক হাজার অবৈধ লাইন রয়েছে, এবং এখানে বড় বড় ইন্ডাস্ট্রিতে নসরুল হামিদ বিপু মৌখিকভাবে নির্দেশনা দিয়েছে এখানে লাইন দিতে হবে, এবং লাইন দিয়ে রেখেছে। এবং এখানে কোনোদিন এইসব এলাকায় কোনোদিন ম্যাজিস্ট্রেট গিয়ে কোনোদিন কোনো অভিযানও পরিচালনা করেনি। এখন এই জায়গাগুলো কিন্তু বের হয়ে আসতেছে, এবং এই লাইনগুলো কাটার ব্যবস্থা করতেছে, যারা এর সঙ্গে জড়িত তাদের শাস্তির ব্যবস্থা হচ্ছে। এবং এটি কিন্তু জ্বালানি মন্ত্রণালয়ের যিনি দায়িত্বপ্রাপ্ত, ওনার স্পষ্ট নির্দেশনায় কিন্তু এটা হচ্ছে। তো স্বাভাবিকভাবেই যারা এই সুফলভোগী, দুর্নীতির সঙ্গে যারা জড়িত, তারা কিন্তু ওই চেয়ারে এখনো বসে আছে। আপনি কতজনকে সরাবেন এবং কতজনকে আপনি চেঞ্জ করে আরেকজনকে নিয়ে আসবেন, এটি তো দীর্ঘ প্রক্রিয়ার একটা বিষয়, সময় সাপেক্ষ। স্বাভাবিকভাবেই কিছু জায়গায় মানুষকে নাজেহাল করা, মানুষকে দুর্ভোগে ফেলানো, এরকম কিছু উদ্দেশ্যপ্রণোদিত কর্মকর্তা কিন্তু এখনো রয়ে গেছে, যে কারণে লোডশেডিংটা হচ্ছে। এবং জ্বালানি উপদেষ্টা কিন্তু ইতিমধ্যেই বলেছেন যে যেখানেই হাত দিচ্ছি সেখানেই দুর্নীতি। এবং গত 15 বছরে সবচেয়ে ভয়াবহ দুর্নীতি হয়েছে এই সেক্টরটিতে। স্বাভাবিকভাবেই এই জায়গাগুলোতে যখন হাত দেওয়া হচ্ছে, অনেকেরই পেটে পা লাগছে, হ্যাঁ, তো সেই মানুষগুলো স্বার্থে আঘাত লাগছে। সেই মানুষগুলো যে এই সরকারকে সহযোগিতা করবে, এটি মনে করার কোনো কারণ নেই। এবং এটি হয়তো নতুন ভাবে যদি কোনো লোক এখানে অ্যাপয়েন্ট করা হয়, সরকারের পক্ষ থেকে কিন্তু সবচেয়ে সৎ মানুষগুলিকেই খোঁজা হচ্ছে, কিন্তু সৎ মানুষ কোথায় পাবেন এত সৎ? বাংলাদেশে সৎ মানুষ খুঁজে পাওয়া কিন্তু খুবই দুষ্কর। এবং এই সরকারের যে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, উনিও কিন্তু সবার আগে প্রায়োরিটি দিচ্ছেন সততাকে, যে কে কোন দলের এটি আমার কাছে বিবেচ্য নয়, আপনি একটা সৎ মানুষ এনে দেন, আমি ওই জায়গাটিতে একটা সৎ মানুষকে দিতে চাই। এখন আমাদের এই সততার জায়গাটা এত সীমাবদ্ধ হয়ে গেছে, এত বেশি ব্যারিকেডের মধ্যে পড়ে গেছে, যে আমরা এই সৎ মানুষগুলিকে খুঁজে আনাটা খুবই কঠিন হয়ে যাচ্ছে, বিশেষ করে প্রশাসনের যে কোনো সেক্টরে আপনি যান। এই কারণে এটারই একটা বহিঃপ্রকাশ হচ্ছে লোডশেডিং। এর বাইরে, কারণ আমাদের পর্যাপ্ত বিদ্যুৎ উৎপাদন হয়েছে, দুর্নীতি সেটা ভিন্ন প্রসঙ্গ, কিন্তু বিদ্যুতের কিন্তু কোনো ঘাটতি নেই। একটা সরকারকে একটা বিব্রতকর অবস্থায় ফেলানোর একটা পায়তারা তো আছেই। সেটি কখনো আমরা আনসারের মধ্য থেকে দেখি, কখনো শিক্ষা প্রতিষ্ঠানে দেখি, কখনো জ্বালানি সেক্টরে দেখি। এই লোডশেডিং এটি তারই একটি অংশ। এটি আমি একজন গণমাধ্যম কর্মী হিসেবে মনে করি, আপনার অভিজ্ঞতা তাই বলে। যে জনাব মহিবুল্লাহ মহিব, আপনাকে অসংখ্য ধন্যবাদ, অনেক মূল্যবান তথ্য আপনি দিয়েছেন। প্রিয় দর্শক, আপনাদেরকেও ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। শীঘ্রই আবার আপনাদের সাথে দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং বাংলা ভিশনের সঙ্গেই থাকবেন আশা করছি।